আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে দাঁড়িয়ে আছি বীরভূম জেলার রামপুরহাট মহকুমার খরুন গ্রামের রায়বাড়ির চণ্ডী মণ্ডপের সামনে। কাশফুলের গন্ধ এলেই জানান দেয় পুজোর গন্ধ, ও মহালয়া মানেই মনের জানলায় পুজোর রোদ, ও ঢাকে কাঠি পড়লে শুরু হয় বীরভূমের খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর নিয়ম অন্যরকম। এই পরিবারের প্রতিমা দশমী নয় মহালয়ার দিন বিকেলে নিরঞ্জন করা হয়। গত বছরের ঘরের মেয়েকে সারা বছর রেখে মহালয়ার দিন বিকেলে বিদায় জানান রায় ও কর্মকার পরিবার। মহালয়াতেই দেবীর বিসর্জন। হ্যাঁ, তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর এমনই প্রথা। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির। সারা বছর মেয়ের মতো থাকেন মা। মহালয়াতেই মাতৃবিসর্জন খরুন গ্রামে। প্রায় 367 বছর ধরে এমনই অন্যধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের। এই যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরহাটের এই গ্রামের রায় ও কর্মকার পরিবারে। মহালয়া মানে পুজো শুরু, সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম। মহালয়া মানে নীল আকাশে কাশ ফুলের মতো মেঘ, গ্রামে রং করা দেওয়ালে শরতে রোদ। সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ায় দেবীর বিসর্জন। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিনেই সে প্রতিমা নিরঞ্জন দিতেই হবে। আর সেই চিরাচরিত প্রথা মেনে বিসর্জন হলো প্রাচীন প্রতিমার। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্রপ্রসন্ন কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। 350 বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সেই প্রথা এখনো থেকে গেছে। খরুন গ্রামে মহালয়ার লোকমুখে শোনা যায়, একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরে। এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখতে পান। তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন। তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে, শুরু হয় পটের তৈরি প্রতিমার পুজো। আজও সেই প্রতিমা কোনো রকম মাটির থাকে না। এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সঙ্গে থাকেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী। মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ, তবে কালীর সরণি বেয়ে সেই পটে পড়েছে শোলার কারুকার্যের ছোঁয়া। এই বিষয়ে তাদের কাছ থেকে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। খরুন রায়বাড়ির এই দুর্গাপুজো বিগত কম বেশি 325 বছর ধরে চলে আসছে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মূর্তি এখনো আছে, অর্থাৎ বিসর্জন হয়নি। কিন্তু আমাদের এই মূর্তি বিসর্জন হবে মহালয়ার দিন দুপুরবেলা বা বিকেল বেলায়। এর কারণ হলো প্রতিপদে কল্পারম্ভ। এই প্রাচীন রীতি অনুযায়ী আমাদের এই মন্দিরে দুর্গাপুজো শুরু হয়, এবং প্রতিপদের দিন যথারীতি যাগযজ্ঞ এবং বলিদানের মধ্য দিয়ে আমাদের রায়বাড়ির পুজো শুরু হয়। তারপর চতুর্থীর দিন ডালা আনা, এবং ষষ্ঠীর সন্ধ্যে থেকে আবার যথারীতি পুজো শুরু হয়। ষষ্ঠীর দিনে আমাদের আরো চট্টোপাধ্যায় বাড়ি এবং বাঙাল বাড়ির পুরোহিতেরা এবং এখানে আসেন, এবং একসঙ্গে নবপত্রিকা বাঁধা হয় আমাদের রায়বাড়ির চণ্ডী মণ্ডপে। তারপর সপ্তমীর দিন সকালবেলা আরো গ্রামের যে চার বাড়ির পুজো আছে, সেই চার বাড়ির পুজো একসঙ্গে আমরা সারিবদ্ধভাবে দোলা এবং ঘট ভরে নিয়ে আসি, এবং নিয়ে আসার পরে পুজোর সূচনা করা হয়। সপ্তমীর দিন সকালবেলাতেই মাকে আনার পরেই আমাদের রায়বাড়ির প্রাঙ্গণের মা বউয়েরা মেতে ওঠে সিঁদুর খেলায়। বাড়ির মেয়ে বাড়িতে এলে যেমন আমরা আনন্দ করি, ঠিক সেই আনন্দের সমারোহে এখানে হয় সিঁদুর খেলা। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই মায়ের যথা সমারোহে পুজো হয়, এবং আমরা রায়বাড়ির যে কম বেশি 200-250 জন সদস্য আছি, তারা একসঙ্গে মায়ের ভোগ বা প্রসাদ খেয়ে থাকি। সপ্তমী নবমী এই 2 দিনে 5-7 রকমের ভাজা সহযোগে ভোগ হয়। নবমীর দিনে বিশেষ করে মেটে ভাজা এবং মাছ পোড়া এই সহযোগে ভোগ হয়ে থাকে। অষ্টমীর দিন এখানে সাদা পাঁঠা অর্থাৎ শ্বেত শাক বলি দেওয়ার নিয়ম আছে, এবং নবমীর দিন কম বেশি 11টি বলিদান এখানে হয়ে থাকে। দশমীর দিন সমস্ত নিয়ম নীতির পরে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আমাদের ঘট বিসর্জন হলেও প্রতিমা বিসর্জন হয় না।
কারণ আমরা চাই আমাদের মাকে নিজেদের মধ্যে, আমাদের নিজেদের কাছে রেখে দিতে। তাই এই প্রতিমা সারা বছরই থেকে যায় এবং আবার পরের বছর আমরা মহালয়ার বিকেলে এই প্রতিমা বিসর্জন করে থাকি। এই প্রতিমাটি আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই প্রতিমাটি সোলার। এর আগে এই প্রতিমাটি ছিল পটে আঁকা। পূর্বে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি যে কোনো এক দুরকম জনশ্রুতি আছে, যে হয়তো কোনো এক সময় এক কুমারী মেয়ে এই সন্ধ্যা আরতি দিতে এসেছিল এবং সে সময় সন্ধ্যা আরতি দিতে বেরোনোর তাকে আর ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু আর বেরোতে দেখা যায়নি। পরবর্তীকালে মায়ের মুখে নাকি তার শাড়ির অংশ দেখতে পাওয়া যায়। যাই হোক, এই জনশ্রুতি আমরা শুনেছি, কিন্তু আবার আরেকটি মত প্রচলিত আছে যেখানে বলা হয় তৎকালীন এই অঞ্চলে নাকি মৃৎশিল্পী ছিল না, অর্থাৎ মৃৎশিল্পীর অভাবের জন্যই এই সোলার মূর্তি ছিল। এবং যেহেতু পটের জায়গাটি অতি সংকীর্ণ বা সংকীর্ণ, সেই জন্যই পটের মূর্তিতে কার্তিক এবং গণেশের কোনো জায়গা বা কোনো প্রতিরূপ আমরা দেখতে পাই না। তো এই মূর্তিকে আমরা সারা বছরই রেখে দিই এবং এই যে মূর্তি দেখছেন সেটাকে আমরা পুজোর 3 দিন মূর্তি আমাদের এখানে থাকে, সরাসরি পুজো হয়। পলাবৌ বা নবপত্রিকাকে আমরা বেদির উপরে রাখি এবং নবপত্রিকা বিসর্জনের পরে আবার এই সোলার মূর্তি বা মা প্রতিমাকে আমরা যথারীতি উপরে স্থান দিই। সৌমিত্র রায়। আমার বাড়ি খরুন। আমাদের আজ চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে। তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের ওই মহালয়ার দিন বিকালের দিকে ওটা নিরঞ্জন করা হয়। আর প্রায় 310 বছরের অধিক হবে। আর এই গোছা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার। সেই জন্য পটের শিল্পী দিয়ে সে তৈরি করে আমাদের পূজা স্থাপন করেছিলেন মহাপুরুষরা। আজও সেই মধ্যেই চলে আসছে, তবে এখন নতুন করে ধর্মপ্রাণ ইয়েতে একটা আমাদের মূর্তির মধ্যে তৈরি করা হয়। ওই সেইটাকেই আমরা ওই ইয়ের দিন, মহালয়ার দিন ওইটাকে বিসর্জন করি। আপনার নাম? আমার নাম সত্যপ্রসন্ন কর্মকার। আপনার বাড়ি? বাড়ি করুন। বীরভূমের খড়ুন গ্রাম থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারীর সঙ্গে অন্তরা মুখার্জির রিপোর্ট, তারাপীঠ টিভি।